হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ 17 এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 3। তো যে এইটার মধ্যে দিয়ে আমাদের এই টেস্ট শেষ হয়ে যাবে। আর এটা যেহেতু রিডিং প্যাসেজ 3 আমাদের সময় অনেক কম লাগবে। তো এটাতে আমাদের এবিসিডি দেয়া নাই, তো তাই আমি প্যারাগ্রাফের আগে 1 2 লিখে নিছি। আমাদের টপিকের নাম ইনসাইট অর ইভলিউশন। অনেক কঠিন কঠিন কথা এখানে আলোচনা করছে। তো আমাদের মোট প্যারাগ্রাফ আছে আমাদের 10টা, অনেক লেখা। তারপর আমাদের 27 থেকে 31 এই সবগুলা আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং তারপর 32 থেকে 36 আমাদের ইয়েস নো নট গিভেন। আর বাকি যে প্রশ্নগুলো আছে 4টা সেটা আমাদের সামারি গ্যাপ ফিলিং। তো আমরা যদি এখানে কিওয়ার্ড ধরার চেষ্টা করি, আমাদের এখানে প্রথম এটাতে বলে দিছে দ্য পারপোজ অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে উত্তরটা আমাদের কি প্রথম প্যারাগ্রাফে আছে। আমরা এখান থেকে উত্তর পাবো, তো এটা আমরা বুঝে গেছি। পরেরটাই যে লেখা আছে সুন্দর করে সেকেন্ড প্যারাগ্রাফ। আর যে আমরা যদি এইখানে দেখি 32তে বলতেছে অ্যাকনোলজিং পিপল সাচ অ্যাজ প্লাটো অর দ্য ভিঞ্চি। তো এটা যেহেতু একটা নাম, এই যে বড় হাতের অক্ষরে দেয়া আছে, তো আমরা যখন এই নাম দুইটা পাবো তখন কি আমরা বুঝবো যে কি আমাদের ইয়েস নো নট গিভেন নিয়ে কাজ করতে হবে। আর তারপরে 37 থেকে 40 এখানে বলতেছে দ্য অরিজিনস অফ ক্রিয়েটিভ বিহেভিয়ার। তো এটাতে আমরা এখানে যদি আমরা কিওয়ার্ড খোঁজার চেষ্টা করি, তো প্রথমে বলতেছে দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট ব্রেক থ্রু হ্যাপেন হোয়েন এ সিঙ্গেল গ্রেট মাইন্ড হ্যাজ সাডেন ড্যাশ। তো এখানে ওরকম কোনো নাম টাম কোনো কিছু দেয়া নাই, কিন্তু এটা যে কঠিন হবে সেটা আমরা বুঝতে পারতেছি। কার্ডের প্যাসেজ 3। তো এখানে ট্রেডিশনাল ভিউ নিয়ে কথা বলতেছে। তো আমরা দেখি, এবং ব্রেক থ্রুর কথা বলতেছে। আমরা হয়তো ক্রিকেটের ক্ষেত্রে এই শব্দটা অনেক জানি, যে হুট করে কারো উইকেট নিয়ে নিলে এরকম আমরা ব্রেক থ্রু বলি। তো আমাদের কিওয়ার্ড শেষ। তো এবার আমরা পড়া শুরু করি। তো আমাদের প্রথম প্যারাগ্রাফটা ছোটই আছে। তো বলতেছে সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভ টু রেজাল্ট ফ্রম দ্য। তো বলতেছে যে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো হয় সেটাকে আসলে যে কি মনে করা হয়, সির মানে একদম খাঁটি আর কি, যে জিনিয়াস অফ সাচ ইন্টেলেকচুয়াল, মানে একদম বুদ্ধিমান মানুষদের, জিনিয়াস যারা, তাদের থেকেই আসলে আসে। অ্যাজ ন্যাচারালিস্ট চার্লস ডারউইনের কথা বলতেছে। তারপর ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইন, আমরা জানি থিওরি অফ রিলেটিভিটি। তারপর বলতেছে এরকম যে যদি জিনিয়াস মানুষদের থেকে আসলে আসে। তারপর বলছে আওয়ার ভিউ অফ সাচ ইউনিক কন্ট্রিবিউশনস টু সায়েন্স, যে বিজ্ঞানের যে অবদান আছে সেটা আমরা আসলে কীভাবে দেখি। অফেন ডিসরিগার্ড দ্য পারসনস প্রায়র এক্সপেরিয়েন্স, যে এটা আসলে একটু অবজ্ঞা করে আর কি, যে ব্যক্তির আসলে আগের অভিজ্ঞতা কি। অ্যান্ড দ্য ইফোর্টস অফ দ্যার লেসার নোন প্রিডেসেসর্স। অনেক কঠিন কঠিন শব্দ লিখছে, যে আগের যারা ছিল আর কি, যে পূর্বসূরি, তাদের কথা বলতেছে, যে তাদের যে আসলে যে একটা প্রচেষ্টা থাকে। তারপর বলছে কনভেনশনাল উইজডম। কনভেনশনাল বলতে বোঝানো যে যদি ট্রেডিশনাল বলি আর কি এরকম। অলসো প্লেসেস গ্রেট ওয়েট অন ইনসাইট ইন প্রমোটিং ব্রেক থ্রু। এখানে আমাদের ব্রেক থ্রু কথাটা আসছে। আমাদের ব্রেক থ্রুটা এইখানে দেয়া আছে, এই যে এখানে ব্রেক থ্রু। এই প্যাসেজটা কঠিন, বহুত কি বলো, অনেক কঠিন কঠিন বিষয় আলোচনা করছে। তো এখানে বলতেছে যে ট্রেডিশনাল অথবা কনভেনশনাল একই কথা আর কি, যে আগের এরকম বোঝানো হয়। এটা রিডিংয়ে ট্রেডিশনাল কনভেনশনাল একটা সিনোনিম হিসেবে ব্যবহার করে। যে ওখানে দেখাচ্ছে আসলে যে ব্রেক থ্রুর উপরেও আসলে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যে বিজ্ঞান যে অর্জনটা আছে। অ্যাজ ইফ আইডিয়া স্পন্টেনিয়াসলি পপ ইন্টু সামওয়ানস হ্যাড, যে হুট করে কি, পপ মানে হুট করে আর কি, হুট করে, যে পপকর্ন আমরা বলি। তো যে স্বতঃস্ফূর্ত হঠাৎ করে কারো মাথায় চলে আসছে, ফুললি ফর্মড অ্যান্ড ফাংশনাল, এবং সেটা কি খুবই সুন্দরভাবে কারো মাথায় আইডিয়া চলে আসছে।
তো এটা আমাদের হচ্ছে, তো আমাদের এখানে একটা প্রশ্ন করছে, কোথায় সেটা, এই যে পারপাস অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, যে প্রথম প্যারাগ্রাফের আসলে উদ্দেশ্য কি বলা হয়েছে। তো সেটার জন্য যদি আমরা পড়ি, তো দেখি আমরা আবার দেখি যে এখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে সায়েন্টিফিক যে ডিসকভারিগুলো থাকে সেটা আসলে কি মনে করা হয় যে একটা জনপ্রিয় ধারণা কি, যে যারা অনেক বেশি মেধাবী হয় তাদের মাথা থেকে আসলে আসে, এবং চার্লস ডারউইন এবং আইনস্টাইনের উদাহরণ দেওয়া হয়েছে এখানে। তারপর বলা হচ্ছে যে এই যে অবদানটা থাকে সেটার যে আমাদের দৃষ্টিভঙ্গি, যে কোন জিনিসটা আসলে আমরা বাদ দিয়ে যাই, সেটা হচ্ছে কি যে ব্যক্তির আগের অভিজ্ঞতা এবং হচ্ছে তার আগে যারা কাজ করছে তাদের যে একটা প্রচেষ্টা থাকে। আমরা জানি কি যে বিজ্ঞানের ক্ষেত্রে কি একটার পর একটা ভার্সন আসতে থাকে, একজনের পর আরেকদিন এক একটা দেখে দেখে ডেভেলপ করে আর কি। তারপর বলা হচ্ছে কনভেনশনাল উইজডম অলসো। তো আগের যে আমাদের ধ্যান ধারণা আছে অথবা ট্রেডিশনাল যে ভিউ আছে সেটা আবার এটার দিকেও নজর দেয় আর কি, যে ব্রেক থ্রু, যে হুট করে আসলে কোনো কিছু হয়ে যাওয়া, যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট যেরকমভাবে কি হচ্ছে কি এরকম দেখানো হচ্ছে যে হুট করে কারো মাথায় একটা আইডিয়া চলে আসছে এবং যেটা কি খুব সংগঠিত এবং সুন্দর করে আইডিয়াটা আসছে আর কি, এই জিনিসটাও দেখা হয়। কি ফালতু লেখাপড়া। তো বলতেছে দ্য পারপাস অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ, তো প্রথম প্যারাগ্রাফের উদ্দেশ্য কি, ডিফেন্ড পার্টিকুলার আইডিয়া, যে নির্দিষ্ট কিছু আইডিয়াকে কি ডিফেন্ড করতেছে না, এখানে কোনো আইডিয়াকে ডিফেন্ড করতেছে না, শুধু কি কি মনে করা হচ্ছে সেটা বলা হচ্ছে আর কি। তো এটা যাচ্ছে না। কম্পেয়ার সার্টেন বিলিফস, যে যেই যে বিশ্বাসগুলো আছে মানুষের সেটাকে তারা তুলনা করতেছে, এখানে তুলনা করেনি, এখানে শুধু বলা হচ্ছে আর কি, যে কি বলতেছে, যে মনে করা হয় যারা খুবই মেধাবী থাকে তাদের মাথা থেকে আইডিয়া আসে, তারপর হচ্ছে আগের যে মানুষের যারা কাজ করছে তাদের যে প্রচেষ্টা থাকে সেটাকে দেখা হয় না, এবং হচ্ছে অনেকে মনে করা হয় যে হুট করে আসলে একটা আইডিয়া চলে আসছে, সেটা থেকে আসলে কি বৈজ্ঞানিক অর্জন হয়ে গেছে। তারপর বলছে ডিসপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ। আমরা জানি অ্যাপ্রুভ মানে কি অনুমোদন দেওয়া অথবা মেনে নেওয়া, এটার বিপরীত, যে একটা বিয়স একটা দৃষ্টিভঙ্গি অথবা মানুষ যেভাবে দেখে সেটা অনেক পরিচিত, সেটাকে আসলে কি দেখা খারাপভাবে নেওয়া হচ্ছে এমন কিছু বলে নাই, মানে কোনোটা ভালো কোনটা খারাপ সেটা এখানে বলে নেই। আউটলাইনে কমন অ্যাজাম্পশনস, যে একটা সাধারণ যে ধারণা আছে সেইটা নিয়ে আসলে এখানে কি, যে আউটলাইন শব্দের সুন্দর বাংলা শব্দ হচ্ছে রূপরেখা, মানে সেইটা নিয়ে আসলে কথা বলা হয়েছে আর কি। তো এখানে কি যে কমন যে ধারণাগুলো আছে, যে অ্যাজাম্পশন মানে ধারণা, সেইটাই নিয়ে কি আসলে আলোচনা করেছে। একবার বলা হচ্ছে যে বিশ্বাস করা হচ্ছে যে যারা অনেক বেশি জিনিয়াস তাদের মাথা থেকে আইডিয়া আসে, এবং হচ্ছে আবার দেখা যায় আগে যারা কাজ করছে তাদের কাজটা দেখা হচ্ছে না, আবার দেখা যায় বলা হচ্ছে যে হুট করে আইডিয়া চলে আসছে এমন কিছু। তো সেই কারণে আমাদের উত্তরটা হচ্ছে যে এইটা। তো এইটা আমাদের গেছে একটা। তারপর আমরা জানি আমরা কি আরেকটা হচ্ছে যদি মিল পাই, আমরা হচ্ছে এখানে কোনো মিল পাচ্ছি না, কারণ আমাদের হচ্ছে প্লাটো আর দা ভিঞ্চি আমাদেরকে 1 নম্বর প্যারাগ্রাফে নাই। তো এটা যেহেতু আমাদের নাই, তো আমরা হচ্ছে দেখবো এখানে বলা হচ্ছে দ্য ট্রেডিশনাল ভিউ অফ সায়েন্টিফিক ডিসকভারি। তো এইটা রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন যে ট্রেডিশনাল আর কনভেনশনাল আসলে একটা সিনোনিম। তো এই ক্ষেত্রে দেখা হচ্ছে কি যে সায়েন্টিফিক ডিসকভারি যে ব্রেক থ্রু হ্যাপেন, যে ব্রেক থ্রু হয় যখন সিঙ্গল গ্রেট মাইন্ড হ্যাজ সাডেন ড্যাশ, যে তাদের মাথায় হুট করে কি চলে আসে সেটার কথা আসলে এখানে আমাদের বলা হচ্ছে। তো আমরা দেখি এখানে আসলে কি চলে আসে, যে গ্রেট ওয়েট দ্য ব্রেক থ্রু আসে, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নিয়ে আসে, যেন কি আইডিয়া আসলে কি তাদের মাথায় হুট করে চলে আসছে, পপ হওয়া, এবং সেটা খুবই ফর্ম হয়ে আসছে। তো আমরা এখানে যদি অপশনগুলো দেখি, আমাদের অপশনে আসলে কি দেয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে ইনভেনশন, আইডিয়ার কথা বলা আছে। তারপর বলতেছে বি গোলস, না কোনো লক্ষ্য নিয়ে কিছু বলে নাই। সি বলতেছে কম্প্রোমাইজ, আমরা কি জানি কোনো কিছু মেনে নেওয়া, না তেমন কিছু আসলে বলা নেই। মিস্টেক্স, না প্যারাগ্রাফ 1-এ ভুলের কথা বলেনি। লাক, ভাগ্যের কথাও না। ইন্সপাইরেশন, এইটা একটা হচ্ছে যেতে পারে। তারপর বলতেছে এক্সপেরিমেন্ট, না এখানে এক্সপেরিমেন্ট নিয়ে আসলে কোনো কিছু আমাদের বলেনি। এটার উত্তর দিতে গিয়ে আমার নিজেরই হচ্ছে প্যাস লেগে গেছে যে আমি কি দিব, এক্সপেরিমেন্ট দিব না ইন্সপাইরেশন দিব সেটা। এই যে এইখানে যেটা বলতেছে উইজডমে কি দেখা হয়, যে এই যে হচ্ছে এখানে যে বলা আছে না, যে হচ্ছে
কি বলে যে আইডিয়াগুলো আসলে স্পন্টানিয়াসলি চলে আসে, তো ওইটাকেই আসলে এখানে দিছে যে ইন্সপাইরেশন, আসলে ওইটা হচ্ছে সবচাইতে এখানে ভালো যাচ্ছে। তাই হচ্ছে যে এখানে আমাদের 37-এর আনসার হচ্ছে গিয়ে এফ, যে হুট করে আসলে মনে করা হচ্ছে কারো আসলে আইডিয়া খুব সহজে চলে আসতেছে, অথবা সেটা হচ্ছে ইন্সপাইরেশন আর কি। আর বাকিগুলা এটার সাথেই হচ্ছে সবচাইতে ভালো যাচ্ছে আর কি উত্তর অপশন। তো এই দিয়ে হচ্ছে আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। পরে কি আসছে না, কারণ 38 এখানে একজনের নাম দেয়া আছে যে নিকোলসন, তো নিকোলসনের নাম আমাদের প্যারাগ্রাফ 1-এ নাই। তো এটার মধ্য দিয়ে আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফের কাজ আসলে শেষ। সেটা হচ্ছে যে আমাদের 27 গেল আর হচ্ছে 37। তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ 2 শুরু করব। তো এবার হচ্ছে আমরা চলে আসি 2 নাম্বার প্যারাগ্রাফে। 2 নাম্বার প্যারাগ্রাফটা খুবই পিচ্ছি, সবগুলা প্যারাগ্রাফ এরকম পিচ্ছি হলে ভালো হতো। তো এখানে আমরা হচ্ছে কি খুঁজবো, আমাদের এখানে সুন্দর করে বলে দিছে যে উত্তর আসলে 2nd প্যারাগ্রাফ থেকে আসবে, খুবই ভালো কথা। আর এখানে হচ্ছে দেখবো যে আমরা এই নামটা পাচ্ছি কিনা। আর এখানে তারপর হচ্ছে যে এই নামটা নিকোলসন। তো এবার হচ্ছে আমরা 2 নাম্বার প্যারাগ্রাফ পড়া শুরু করে দিই। তো এখানে বলা হচ্ছে যে দেয়ার মেবি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ, যে প্যারাগ্রাফ প্রথমে যেই দৃষ্টিভঙ্গিগুলোর কথা বলা হয়েছে সেটার আসলে হয়তো বা সীমাবদ্ধতা আছে। বলা হচ্ছে যে হাওয়ার যাই হোক, উই বিলিভ দ্যাট, যে আমরা এটা বিশ্বাস করি, ইট লার্জলি মিসরিপ্রেজেন্টস দ্য রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি, যে বৈজ্ঞানিক আবিষ্কারের যেই আসল যে বৈশিষ্ট্যটা আছে সেটা আসলে হয়তো বা ঠিকভাবে উপস্থাপন করতেছে না। as well as এটার সাথে that of creativity and innovation in many other realms of human endeavor, এবং এটা কি আছে আর যে কি আছে যে সৃজনশীলতা যে আছে এবং নতুনত্ব যে জিনিসটা আছে সেইটাকে আসলে কি করা হচ্ছে, এবং আর অন্য যে মানুষের যে প্রচেষ্টার বিভিন্ন কাজ কারবার আছে সেই জিনিসটাকে কি আসলে মিসরিপ্রেজেন্ট করতেছে। তোর কঠিন। আচ্ছা, এইখানে আমাদের লাইনে আছে মাত্র 2.5 লাইন, এবং এইখানে কোনো ধরনের আসলে নামটাম কোনো কিছু দেয়া নেই, শুধু প্রথম প্যারাগ্রাফের ইয়াতে বলা হচ্ছে, পরে যে আসলে বৈজ্ঞানিক যে আবিষ্কার আছে সেটার যে বৈশিষ্ট্য নিয়ে আসলে কি যে ভুল ধারণা আছে অথবা ভুলভাবে সেটাকে বোঝানো হচ্ছে আর কি। তো এখানে আমরা দেখি বলা হচ্ছে, থার্ড প্যারাগ্রাফ চলে গেছি, যে হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন 2nd প্যারাগ্রাফ, যে দ্বিতীয় প্যারাগ্রাফে আসলে রাইটার করতেছেটা কি, ক্রিটিসাইজিং অ্যান ওপিনিয়ন, যে একটা মতামতকে আসলে কি করতেছে, সমালোচনা করতেছে। এটা একটা আনসারের ভালোইতে যাচ্ছে। এই যে বলছে যে আমাদের প্রথম প্যারাগ্রাফে অনেকগুলো ভিউ দেওয়া আছে, তো এখানেও বলা হচ্ছে কি যে এই ভিউর কি আসলে বিভিন্ন লিমিটেড আছে, মানে সীমাবদ্ধতা আছে। যখনই আসলে সমালোচনা করে তখনই বলা হয় আর কি যে এটার সীমাবদ্ধতা কি আছে, এবং সেটা সীমাবদ্ধতা কি আছে সেটা আসলে বলা হচ্ছে, যে প্রথম লাইনে আসলে এখানে দেখাই দিছে যে এই যে আর আগের দৃষ্টিভঙ্গিগুলোর আসলে এখানে সমালোচনা করা হচ্ছে আর কি, যে এটার কি কি সীমাবদ্ধতা আছে। এখন বাকি 3টা পয়েন্ট আসলে কেন হচ্ছে না, যে জাস্টিফাইং এ স্ট্যান্ড পয়েন্ট, মানে জাস্টিফাইং মানে কি, যে কোনো একটা কথা বলা হয়েছে সেটার পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে। এখানে তো পক্ষে যুক্তি দিচ্ছে না, উল্টা বলতেছে যে এটার আসলে সীমাবদ্ধতা আছে এবং হচ্ছে এটা মিসরিপ্রেজেন্ট করতেছে। তো এটা হচ্ছে না। এক্সপ্লেইনিং অ্যান অ্যাপ্রোচ, একটা পদ্ধতি অথবা অ্যাপ্রোচকে আসলে ব্যাখ্যা করা হচ্ছে, এখানে কোনো কিছুই ব্যাখ্যাই করতেছে না, শুধু বলতেছে কি কি সীমাবদ্ধতা আছে। প্যারাগ্রাফটা খুবই ছোট, তো আমাদের হচ্ছে এটাও হচ্ছে না সাপোর্টিং অ্যান আর্গুমেন্ট, যে একটা কথাকে আসলে সাপোর্ট অথবা সমর্থন করতেছে। এখানে তো সমর্থন করতেছে না, উল্টা আরও কি এটা সীমাবদ্ধতা নিয়ে আসলে কথা বলতেছে, এটা মিসরিপ্রেজেন্ট করে যে মানুষের সৃজনশীলতা এবং ইনোভেশনকে ইত্যাদি ইত্যাদি। তো এটা কি আসলে সাপোর্ট করতেছে না। তাহলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে উত্তর যাচ্ছে হচ্ছে আমাদের কি এ আর কি। তো 28 হচ্ছে এ লিখবেন। আর যেহেতু আমাদের আসলে এখানে কোনো ধরনের নাম টাম কোনো কিছু নাই, বিঞ্জি তারপর নিকোলসন, তাহলে বাকিগুলো আসলে আসতেছে না। তো 2 থেকে তাও ভালো যে একটা উত্তর দিয়ে দিছে, সেটা হচ্ছে আমাদের কি 28। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে যাই প্যারাগ্রাফ 3-তে। তো 3-তে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে সেটিং অ্যাসাইড সাচ গ্রেটস অ্যাজ ডারউইন অ্যান্ড আইনস্টাইন, যে আইনস্টাইন এবং ডারউইন বাদে যদি বলি কি তারা খুবই অনেক বিখ্যাত ছিল, গ্রেট,
হুজ মনুমেন্টাল কন্ট্রিবিউশনস আর ডিউলি সেলিব্রেটেড, যে ওনাদের যে অবদানগুলো আছে সেটা আসলে কি করা হয়, যে ডিউলি শব্দের অর্থ হচ্ছে যে যথাযথভাবে কি উদযাপন করা হয়। উই সাজেস্ট দ্যাট, তো আমরা এটা পরামর্শ দেই। ইনোভেশন ইজ মোর এ প্রসেস অফ এ ট্রায়াল অ্যান্ড এরর, যে ইনোভেশনটা কি আসলে ট্রায়াল আর এররের মধ্যে চলে, যে চেষ্টা করা হচ্ছে, ভুল করা হচ্ছে, আবার চেষ্টা করা হচ্ছে, এরকম। হয় 2 স্টেপস ফরওয়ার্ড, যেখানে কি 2 পা আগালে, মে সামটাইমস কাম উইথ 1 স্টেপ ব্যাক, আবার কি 1 পা পিছিয়ে আসতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ 1 or more স্টেপস টু দ্য রাইট অর লেফট, অথবা এদিকে যেতে হতে পারে, ওইদিকে যেতে হতে পারে। দিস ইভলিউশনারি ভিউ অফ হিউম্যান ইনোভেশন, এই যে মানুষের যে ইনোভেশনের যেই এরকম দৃষ্টিভঙ্গি যেটা আছে, বলা হচ্ছে আন্ডারমাইন্স দ্য নোশন অফ ক্রিয়েটিভ জিনিয়াস। এটা কি নোশন শব্দের অর্থ হচ্ছে ধারণা, এটা অনেক রিডিংয়ের মধ্যে পাবেন, যে কোন জিনিসটাকে আসলে অবজ্ঞা অথবা নিচু করে দেখানো হচ্ছে। জিনিয়াস অ্যান্ড রিকগনাইজেস দ্য কিউমুলেটিভ নেচার অফ সায়েন্টিফিক প্রসেস, যে যেখানে বলে দিয়েছেন যে ট্রায়াল অ্যান্ড এরর, আর কিউমুলেটিভ মানে কি, যে ধীরে ধীরে আসলে বৃদ্ধি পাচ্ছে আর কি, সেটা বোঝাচ্ছে। যে সায়েন্টিফিক প্রোগ্রেসের হচ্ছে কি, যে ধীরে ধীরে হচ্ছে এটা উন্নতি হওয়ার যে একটা ধারাবাহিকতা আছে, সেটার কথা বলতেছে। এই দুইটার ক্ষেত্রে, এই প্যারাগ্রাফের ক্ষেত্রেও যদি আমরা এখানে দেখি, আমাদের এখানে কি বলে, আমাদের 29-এ এটা বলা আছে যে ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, তার মানে আমাদের এখান থেকে এটা একটা আনসার আসতেছে। আর হচ্ছে আমরা যদি এইখানে দেখি, আমাদের ইয়েস নো নট গিভেনে এখানে প্লেটো অ্যান্ড দ্য ভিঞ্চির কথা বলা আছে। আমাদের হচ্ছে আমরা এই যে কয়েকটা লাইন পড়লাম, এখানে প্লেটো এবং দ্য ভিঞ্চির কথা নাই। আমাদের হয়তোবা এখানে কি হতে পারে, এখানে হয়তোবা থাকলেও আমাদের থাকতে পারে। আচ্ছা, আগে হচ্ছে আমরা এমসিকিউ যেটা আছে সেইটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। তো আমরা যদি শুরুতে দেখি, তো ওখানে প্রথমেই হচ্ছে ডারউইন, আইনস্টাইন বলা হচ্ছে যে তারা খুবই বিখ্যাত এবং তাদের যে ইনোভেশন আছে সেটা কি অনেক প্রশংসনীয়, এবং কি যে জিনিসটা ইনোভেশন জিনিসটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এররের একটা প্রক্রিয়া। দেখা যায় যে আমরা 2 পা আগাইলে আবার 1 পা পিছায়, এবং মাঝে মধ্যে এদিক সেদিক যায়, যে জিনিসটাকে কি একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য। তারপর আবার এটাই কি একটা কথা বলতেছে, যে এই যে সায়েন্টিফিক প্রসেসের যে আসলে প্রোগ্রেসের যে ইয়া থাকে, যে ধীরে ধীরে আসলে কি উন্নতি করবে আর কি। তো আমাদের এখানে 29-এ বলা হচ্ছে যে ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, যে তৃতীয় প্যারাগ্রাফে, হোয়াট ডু দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ডারউইন অ্যান্ড আইনস্টাইন, যে ডারউইন এবং আইনস্টাইন নিয়ে আসলে তারা কি ইয়া করতেছে, পরামর্শ দিচ্ছে। ওকে, তো এখানে বলা হচ্ছে যে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু এ জেনারেল রুল, যে তারা আসলে কি, যে ইয়া যে আছে, যে এমনিতেই যে সাধারণ যে নিয়ম আছে সেটার আসলে কি তারা একটা এক্সেপশন অথবা ব্যতিক্রম আর কি। হ্যাঁ, এটা একটা হতে পারে, কারণ তারা হচ্ছে যে গ্রেট আসলে। তারপরের অপশনগুলো হচ্ছে আমরা দেখি। তারপর অপশনে বলা হচ্ছে যে দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্ট্যান্ড, যে তারা আসলে যে পদ্ধতিতে কাজ করেন সেটা কি ভুল বোঝা হয়েছে। এখানে তাদের কাজের ধরন নিয়ে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে এখানে ভুল বোঝাবুঝি বোঝায় না, বোঝাচ্ছে যে ইনোভেশন আসলে কি ট্রায়াল অ্যান্ড এররের একটা প্রসেস। এইটা আমাদের যাচ্ছে না। দেয়ার অ্যান আইডিয়াল হুইচ আদার্স শুড অ্যাসপায়ার টু, যে তারা হচ্ছে আদর্শ যাদের দেখে বাকিরা হচ্ছে অনুপ্রাণিত হবে। আমাদের 3 নম্বর প্যারাগ্রাফের উদ্দেশ্য এইটা না আর কি, যে তাদের দেখে অনুপ্রাণিত হবে বা সামথিং লাইক দ্যাট। এটাও বাদ। 4 বলা হচ্ছে দেয়ার অ্যাচিভমেন্টস ডিজার্ভ গ্রেটার রিকগনিশন, যে তারা যা যা অর্জন করছে সেটা আসলে কি অনেক বেশি রিকগনিশন অথবা স্বীকৃতি দরকার। এটা হচ্ছে একটা কাইন্ড অফ নট গিভেন টাইপের অপশন, কারণ এখানে বলেই দিছে যে তাদের কন্ট্রিবিউশন কি অনেক সেলিব্রেট করা হয়। তো রিকগনিশন, তারা বিখ্যাত বলে তার নাম দেশে রিকগনিশন দরকার নেই। তো এখানে শুরুতে যেটা বলা আছে যে যে সেটিং অ্যাসাইড, যে আলাদা করে রাখা হচ্ছে, কারণ তারা হচ্ছে গ্রেট আর কি, তারা সবচাইতে বেশি বিখ্যাত বা প্রখ্যাত তাদের কাজ নিয়ে। তো এটা একটা ইজি করছে আর কি। এই জন্য হচ্ছে যে তারা আসলে কি যে জেনারেল যে রুল আছে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের, সেটার ক্ষেত্রে তারা আসলে কি একটা ব্যতিক্রম, এক্সেপশন। তো এই কারণে এইটারও আনসার হবে কি আমাদের এ। ওকে, তো এটা গেল 30-তে। যে এখানে একজনের নাম দেওয়া আছে জন নিকলসন, তো এই নামটা হচ্ছে আমাদের এখানে দেয়া নাই, খুবই ভালো কথা। তো আমরা হচ্ছে এবার যদি
আমরা জানি আমরা হচ্ছে কি ইয়েস নো নট গিভেন পাবো না, তো আমরা এখানে দেখি। তারপর হচ্ছে অলদো দিস ক্যান অকার, যে এটা যদি হতেও পারে, ইট ইজ নট অফেন দ্য কেস, যে এটা আসলে কি সবসময় হচ্ছে না। অ্যাডভান্সেস আর মোর লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ এ লঙ্গার প্রসেস। আমরা জানি অ্যাডভান্স শব্দের অর্থ একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে কি উন্নতি, যে এটা হতে পারে কি এটা ফলাফলটা কিসের হবে, এটা প্রসেসটা খুবই লঙ্গার, অনেক বড়। ইন সাম কেসেস দিস প্রসেস ইনভলভস, যেই ক্ষেত্রে দেখা যায় এই প্রসেস আসলে কিসের সাথে জড়িত থাকে, সাচ এস নিক্লোসন থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস। তো আমাদের 3 নম্বর প্যারাগ্রাফের নিক্লোসন থিওরি নিয়ে আসলে আমাদের কিছু এখনো বলা হয়নি। নিক্লোসন থিওরির কথা বলা আছে যে এখানে প্রোটো এলিমেন্টস এইখানে, তার মানে হয়তো আমাদের 4-এ যাইতে হবে। তো তাহলে এটা দিয়ে হচ্ছে এখানে আমাদের সি এর কাজ শেষে, আমরা হচ্ছে প্যারাগ্রাফ 4-এ যাব। তো সি থেকে হচ্ছে আমরা পাইছি কি 29, সরি 4-এ লিখে ফেলছি, এটা হবে 3 29, তাই এখানে কাটি। তো এবার আমরা হচ্ছে চলে যাব প্যারাগ্রাফ 4-এ। তো এবার আসি হচ্ছে আমরা 4 নম্বর প্যারাগ্রাফে। তো আমরা 4-এ হচ্ছে এটা বুঝতে পারছি যে আমাদের এখানে 30 এই যে তার নাম দেয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমরা হয়তো বা এই থেকে পাবো। আর হচ্ছে এখানে আমাদের এখানে আমরা দেখি কখন হচ্ছে আমাদের প্লেটো অর দা ভিঞ্চি হচ্ছে আসে। আর এখানেও নিক্লোসন দেয়া আছে, তার মানে এখান থেকে হয়তো আনসার পেতে পারি। তো আমাদের 4-এ দেয়া আছে যে কনসিডার ওয়ান আনহেরাল্ডেড সায়েন্টিস্ট, যে আনহেরাল্ড শব্দের অর্থ হচ্ছে যে আনএক্সপেক্টেড আর কি, মানে অপ্রত্যাশিতভাবে হয়তো বা কেউ বিজ্ঞানী হয়ে গেছে এরকম কিছু। তার নাম হচ্ছে জন নিক্লোসন, এ ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট, সে গণিতের ফিজিসিস্ট ছিল। ওয়ার্কিং ইন দ্য 1910s, মানে হয়তো 1910 থেকে 19-এর মধ্যে যে সময়গুলো তখন কাজ করতেছিল। তারপর বলা হচ্ছে পোস্টুলেটেড দ্য এক্সিস্টেন্স অফ প্রোটো এলিমেন্টস ইন আউটার স্পেস, যে আউটার স্পেসে হচ্ছে সেইটা পাইছে আর কি, যে প্রোটো এলিমেন্টস। সায়েন্সের বিষয়ে আমার মাথায় একদম ঢোকে না, আমি কাঁচা সায়েন্স। ওকে, তো বাই কম্বাইনিং ডিফারেন্ট নাম্বারস অফ ওয়েট অফ দিস প্রোটো এলিমেন্টস অ্যাটম, যে এই অ্যাটমের যে বিভিন্ন নাম্বার হচ্ছে সে একসাথে যোগ করতো আর কি। নিক্লোসন কুড রিকভার দ্য ওয়েটস অফ অল এলিমেন্টস ইন দ্য দেন নোন পিরিয়ডিক টেবল, যেটাকে পরে হচ্ছে পিরিয়ডিক টেবিল বলা হচ্ছে। কতগুলো যোগ 114টা না 18টা মনে হয় থাকে না, এরকম কিছু। পরে বলা হচ্ছে যে দিস সাকসেসেস আর অল আর, যে এই যে সফলতাটা সে পাইছে যে প্রোটো এলিমেন্ট অথবা পিরিয়ডিক টেবিলের, আর অল মোর নোটওয়ার্দি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট, যে এটা থেকে এই জিনিসটা আসলে জানা যাচ্ছে নিক্লোসন ওয়াজ রং অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ প্রোটো এলিমেন্ট, সে আসলে এই প্রোটো এলিমেন্ট যে আছে সেটার উপস্থিতি নিয়ে সে আসলে ভুল ছিল। দে ডু নট অ্যাকচুয়ালি এক্সিস্ট, এগুলো আসলে কি অ্যাকচুয়ালি এক্সিস্ট, এগুলো আসলে নাই। ইয়েট তারপর কি অ্যামিড হিজ অফেন ফ্যান্সিফুল থিওরিজ অ্যান্ড ওয়াইল্ড স্পেকুলেশন, তো সে যেটা খুঁজে পাইছে, তার যে বিশ্বাস ছিল আর কি, এবং সে বিভিন্ন এটা নিয়ে থিওরি যে আবিষ্কার করছে সেটার কথা বলা হচ্ছে। নিক্লোসন অলসো প্রপোজড আ নোবেল থিওরি দ্যাট, তো এটার সাথে কি সে আরেকটা জিনিস, যেটা নোবেল অর্থে এখানে আসলে উপন্যাস বোঝায় না, নতুন বোঝাচ্ছে আর কি, যে অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, সে হচ্ছে অ্যাটমের যে গঠন আছে সেটা নিয়ে আসলে নতুন একটা সে থিওরি দিছে। তারপর আরেকজন বিজ্ঞানী নিয়েলস বহর, সে আবার নোবেল প্রাইজ পেয়েছে, দ্য নোবেল প্রাইজ উইনিং ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি, এটার হচ্ছে সে জনক, jumped up from his interesting idea to conceive his new famous model of the atom. ও তো এই নিয়েলস বহর হচ্ছে নিক্লোসনের থেকে হচ্ছে কি আইডিয়া পাইছে আর কি, যে নতুন যেটা ফেমাস আর কি অ্যাটমের মডেল নিয়ে কাজ করার আর কি, অথবা সেখান থেকে ধারণা পাইছে আর কি কিছু একটা। কি ফালতু লেখা। তো আমরা এখানে দেখতেছি যে আমরা হচ্ছে উত্তর পাবো এখান থেকে 30, তারপর হচ্ছে আমাদের কি বলে সামারি ক্যাপ ফিলিং এর। তো এখানে আমাদের বলা হচ্ছে যে জন নিক্লোসন ইজ অ্যান এক্সাম্পল অফ এ পারসন হুজ আইডিয়া, যে জন নিক্লোসন হচ্ছে একটা উদাহরণ, যে যার ধারণা থেকে অথবা বুদ্ধি থেকে আসলে কি করা হয়েছে আমরা এখানে দেখি। তা আমাদের এখানে প্রথমে তার পরিচয় দেওয়া হচ্ছে, এবং সে হচ্ছে প্রোটো এলিমেন্টসের আসলে খোঁজ পাইছে, এবং তারপর হচ্ছে সেটা নিয়ে কাজ করছে বিভিন্ন, এটাকে হচ্ছে পরবর্তীতে পিরিয়ডিক টেবিল হিসেবে জানা হয়, এবং তার এই যে সফলতাটা খুবই উল্লেখযোগ্য।
কিন্তু পরে বলা হচ্ছে আসলে সে আসলে এটা নিয়ে ভুল ছিল, কারণ এই জিনিসগুলো আসলে নাই। তারপরেও কি সে এটা নিয়ে বিভিন্ন থিওরি দিছে, এটার অ্যাটমের ধারণা নিয়ে। কিন্তু পরে আরেকজন বিজ্ঞানী আসলে কি তাকে হচ্ছে মডার্ন অ্যাটোনমিকের থিওরির হচ্ছে কি বলা হয়, জনক বলা হয়। এবং সে হচ্ছে কি যে তার যে নতুন আইডিয়া সেটা হচ্ছে নিকলসনের থেকে পাইছে আর কি। এটার কি আরও বাকি আছে? না প্লিজ, আচ্ছা নাই, ভালো জিনিস। তাহলে বোঝা যাচ্ছে আসলে কি নিকলসনের আইডিয়া থেকে আরেকজন হচ্ছে ধারণা, যেহেতু বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর নিয়ে আসলে কাজ চলে আর কি সাইন্টিফিক অ্যাচিভমেন্টগুলোতে, তো তার আইডিয়া নিয়ে আরেকজন নোবেল প্রাইজ পাইছে এবং বলা হচ্ছে তারটা আসলে ভুল ছিল। তার মানে ট্রায়াল অ্যান্ড এরর। তো আমরা এখানে দেখি কিভাবে কি মেলানো যায়। তো প্রথমটা বলা হচ্ছে যে এস্টাবলিশ হিজ রেপুটেশন অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট। এটা কাইন্ড অফ নট গিভেন টাইপের একটা অপশন, যে তার আইডিয়া দিয়ে সে আসলে কি অনেক বেশি খ্যাতি অর্জন করছে এবং কি সে খুবই বিখ্যাত সায়েন্টিস্ট। কিন্তু এখানে বলা হচ্ছে আনহেরাল্ডেড সায়েন্টিস্ট, মানে যেটার অর্থ আসলে কি যে অপ্রত্যাশিত। আর সে যাই হোক, ভালো না, সে বিখ্যাত এটা এখানে বলে না, সে তার আইডিয়া দিয়ে বিখ্যাত হয়েছে এটা কোথাও বলা হয়নি এখানে। তারপর বলা হচ্ছে ওয়াজ অনলি ফুললি আন্ডারস্টুড এট এ লেটার পয়েন্ট ইন হিস্টোরি, এবং তার ধারণা এবং কি অনেক পরে আসলে বোঝা গেছে বা পুরোপুরি আসলে সেটাকে বোঝা গেছে এরকম কিছু বলতেছে না। এখানে তো এটার উল্টাটা হয়েছে, কারণ হচ্ছে এখানে আমাদের বলতেছে কি সে আসলে সম্পূর্ণ ভুল ছিল, কারণ এগুলা নাই। তার মানে এটা আসলে কি কাইন্ড অফ নো। এরপরে দুইটা থেকে একটা হবে যে লেট দ্য ফাউন্ডেশনস ফর সামওয়ান এলস ব্রেক থ্রু, যে কি তার সে যে ধারণাটা আছে সেটা দিয়ে আসলে কি আরেকজন আসলে ব্রেক থ্রু পেয়ে গেছে অথবা ভালো কিছু পেয়ে গেছে আর কি। আমরা ব্রেক থ্রু শব্দটা অনেক ক্রিকেটের ক্ষেত্রে অনেক শুনি, খেলার ক্ষেত্রে, যে হুট করে ভালো কারো উইকেট নিয়ে অথবা একবারে 6টা ছক্কা মারা ব্রেক থ্রু এনে দিছে। এইটা হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা একটু সুন্দর করে করছে, কারণ হচ্ছে যে জন নিকলসনের আইডিয়া নিয়েই আসলে কি এই যে নিলস বোর হচ্ছে কি নোবেল পাইছিল, এই যে jumped from the interesting idea to conceive his new famous model, now famous model atom. তো সে হচ্ছে এই নিকলসনের আইডিয়া নিয়ে আসলে কাজ করে আর কি। তো এই জন্য এটা লিখছে আর কি যে সে আসলে অন্যজনের ব্রেক থ্রুর একটা ফাউন্ডেশন আসলে গড়ে দিছিল। এটা সুন্দর একটা উত্তর। পরটা বলতেছে ইনিশিয়ালি ম্যাড দ্য অ্যাসপেক্টিভিজম ফ্রম দ্য সায়েন্টিফিক কমিউনিটি। সায়েন্টিফিক কমিউনিটি থেকে আসলে প্রথমেই আসলে সে যে কি এটা ইনিশিয়ালি ম্যাট উইথ স্কেপটিসিজম ফ্রম দ্য সায়েন্টিফিক কমিউনিটি, যে শুরু থেকেই আসলে সে কি সায়েন্টিফিক যে ওখানকার যে বিজ্ঞানীদের যে সোসাইটি আছে সেটা থেকে আসলে কি সংশয় পাইছে আর কি, এরকম কিছু এমন কিছু আসলে আমাদের প্যারাগ্রাফে আসলে বললেন। এটা পরে হচ্ছে এরকম হয়েছে যে আসলে তো ভুল ছিল। তো এখানে মূল কথাটা হচ্ছে তার আইডিয়ার উপর হচ্ছে সে যে ট্রায়াল এরর করছে সেটা দিয়ে হচ্ছে আরেকজন কাজ করে বিখ্যাত হয়েছে আর কি। তো এই জন্য এটা বলতেছে লেট দ্য ফাউন্ডেশন ফর সামওয়ান এলস ব্রেক থ্রু। তাই আমাদের 30 হচ্ছে হবে সি। এখন 31কে এখান থেকে দিছে না, এখানে কমা দিয়ে একটা জিনিস দেয়া আছে যে একই ডেকেই, যাই হোক একই ডেকেও হচ্ছে আমাদের এখানে নাই, তার মানে এটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি না। আমাদের হচ্ছে এখানে প্লেটো অথবা ভিঞ্চির কাহিনী নাই, তো এটা বাদ। এখানে দেখি আমাদের এখানে বলা হচ্ছে ইন সাম কেসেস দিস প্রসেস ইনভলভস, যে কিছু কিছু ক্ষেত্রে এসব কেসে কি থাকে, যেরকম নিকলসন থিওরির ক্ষেত্রে আসলে কি ছিল আমরা এখানে যদি দেখি। এখানে একটা ছিল কি নিকলসন থিওরি আসলে সে আসলে এটা নিয়ে আসলে ভুল ছিল আর কি। তো এখানে ভুলের সাথে এখানে কি দেয়া যাচ্ছে, ইন সাম কেসেস। তো এখানে ইনভেনশন তো হচ্ছে আসতেছে না, যে এই প্রসেসের সাথে ইনভেনশন জড়িত না সেটা আসতেছে না। গোলস না, লক্ষ্যের কথা আমাদের এখানে বলা নাই। তারপর কম্প্রোমাইজের কথা বলা নাই। মিস্টেকস এইটা হচ্ছে একটা যাচ্ছে, যেটা দেখি মিস্টেক থাকতে পারে। এখানে ওরা করছে কি 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে ম্যাচ করে দিছে। এই যে এখানে একটা বলছে না যে ইনোভেশনগুলো আসলে কি হয়, যে প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড এরর হয়।
এখানে বলতেছে 2টা স্টেপ আগে গেলে তারপর আবার এক স্টেপ পেছনে আসতে হয়, এদিক সেদিক যাইতে হয়। তারপরে হচ্ছে নিক্লোসনের কাহিনীটা নিয়ে আসছে যে সেইটা নিয়ে কাজ করছে, সে আসলে তো ভুল ছিল। তো এই কারণে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো যাচ্ছে হচ্ছে এখানে যে মিস্টেক, এটা হচ্ছে যে ডি। এই যে এখানে অ্যাডভান্সেস আর ওখানে আমাদের লিখে দেওয়া আছে যে ইনোভেশন আর কি, যে লঙ্গার প্রসেস, আর ওখানে দিচ্ছে কি যে 2 স্টেপ আগে গেলে 1 স্টেপ পিছিয়ে যাইতে হয়। ওইটার সাথে কি ভুল জড়িত থাকতে পারে। এই যে এখানে দেওয়া আছে যে রং অ্যাবাউট হিস থিওরি, তারপর এখানে এটা ট্রায়াল অ্যান্ড এরর। তো এটা কাইন্ড অফ হচ্ছে প্যারাগ্রাফ 3, 4 দুইটাই আসলে ম্যাচ করে আমরা হচ্ছে এখানে লিখতে পারি আর কি, যে 2টা ম্যাচ করে আসছে। এখন আমাদের 39 কি হচ্ছে এখান থেকে দিছে কিনা, যে ইন আদার্স সিম্পল নেসেসিটি মে প্রভোক ইনোভেশন, যে সাধারণ কোনো আমাদের জরুরি কারণে হয়তো আমরা ইনোভেশন করতে পারি অ্যাজ উইথ একজনের নাম দেওয়া আছে। তো এই নামটা এই যে ডব্লিউ বড় হাতে দেওয়া আছে, এই ওয়েস্ট্রপের নাম কি আমাদের এখানে দেয়া নাই, তার মানে আমাদের হচ্ছে কি 4 কাজ শেষ। তো এখান থেকে আমাদের 30 আসছে, তারপর হচ্ছে 28 কি চেক, না সরি 38, এটা আমরা এখানেও ধরতে পারি। এটা যেহেতু সরি কোথায়, হ্যাঁ এটা যেহেতু প্যাসেজ 3, কঠিন না করলে আসলে তো শান্তি নেই। এখানে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 4 কাজ শেষ। তো আমরা হচ্ছে চলে যাবো এবার হচ্ছে 5-এ। তো 5 থেকে হয়তো বা আমাদের যে আরেকটা এমসিকিউ বাকি আছে সেটা পাইলেও পাইতে পারি। ওকে, তো আমাদের 5-এ হচ্ছে বলা হচ্ছে যে হোয়াট আর উই মেক অফ দি স্টোরি, টু মেক, যে এই যে একটা গল্প বলা হচ্ছে কেন, ওয়ান মাইট সিম্পলি কনক্লুড দ্যাট, যে সাধারণভাবে যদি আমরা আসলে বলতে চাই সায়েন্স ইজ এ কালেকটিভ অ্যান্ড কিউমুলেটিভ এন্টারপ্রাইজ, যেটা আসলে কি যে একটা দলগত একটা কাজ এবং ধারাবাহিক প্রসেসের মধ্যে চলতে থাকে। দ্যাট মে বি ট্রু, যে এটা সত্যও হতে পারে, বাট দেয়ার মে বি ডিপার ইনসাইট টু বি ক্লিন, যে এটাতে কি হয়তোবা এটাতে আরও গভীর কোনো আসলে তথ্য আছে যেটা আসলে নেওয়া যেতে পারে। গ্লিন শব্দের অর্থ নেওয়া। উই প্রপোজ দ্যাট, যে আমরা যেটা বলতে চাচ্ছি সায়েন্স ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, যে বিজ্ঞান আসলে কি সবসময় আসলে কি পরিবর্তন হচ্ছে। মাচ এ স্পিসিস অফ অ্যানিমালস ডু, বিভিন্ন প্রজাতির কথাও বলতেছে। ইন বায়োলজিক্যাল সিস্টেম অর্গানিজম মে ডিসপ্লে নিউ ক্যারেক্টারিস্টিক, যে প্রাণীর মধ্যে নতুন কোনো আসলে বৈশিষ্ট্য দেখা যেতে পারে। দ্যাট রেজাল্ট ফ্রম র্যান্ডম জেনেটিক মিউটেশন, যে হতে পারে কি কোনো ধরনের হুট করে জেনেটিক কোনো পরিবর্তন হয়ে গেছে। তাই ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে র্যান্ডম আরবিট্রারি অর অ্যাক্সিডেন্টাল মিউটেশনস অফ আইডিয়াস, যে কোনো যদি আইডিয়ার যদি আসলে হুট করে পরিবর্তন হয়ে যায়, মে হেল্প পেভ দ্য ওয়ে ফর অ্যাডভান্সেস ইন সায়েন্স, সেটা দিয়ে আসলে কি আমাদের কি বিজ্ঞানে উন্নতি হতে পারে। ইফ মিউটেশনস প্রোভ বেনিফিশিয়াল, যে পরিবর্তনটা যদি এরকম হয় যে যেটা আসলে আমাদের জন্য ভালো অথবা উপকারী, দেন দ্য অ্যানিমাল অর দ্য সায়েন্টিফিক থিওরি উইল কন্টিনিউ টু থ্রাইভ অ্যান্ড পারহ্যাপস রিপ্রোডিউস, মানে বলা হচ্ছে যদি সেটা আসলে উপকারী হয় তাহলে আসলে কি এই থিওরিটা কি আমাদের ভবিষ্যতে কাজে আসবে আর কি, সেটার কথা বলা হচ্ছে। তো এইখানে যদি আমরা একটা জিনিস দেখি, এখানে আমাদের 31-এর এই যে অ্যাসিডকি অথবা আকিডকি, এটা হচ্ছে আমাদের কি এই যে কয়েকটা লাইন আছে সেটা আসলে কি আমাদের এখানে দেয়া নাই। এবং তারপরে হচ্ছে আমাদের যেটা দেয়া আছে, আমাদের বাকি যে অপশনগুলো আছে আমাদের এইখানে প্লেটো, দ্য ভিঞ্চি এই নামও আমাদের 5-এ নাই। তারপরে এখানে যে ওয়েস্ট্রুপ যে ডিসিশনে যে বলা আছে একটা নাম দেওয়া আছে, এটাও কি আমাদের এখানে দেয়া নেই। এখানে শুধু একটু ব্যাখ্যা করা হয়েছে আসলে যে বিজ্ঞানে ক্ষেত্রে জিনিসটা কি হতে পারে, যে হুট করে পরিবর্তন হতে পারে, হুট করে আইডিয়ার চেঞ্জ হয়ে কি সেটা কি সায়েন্টিফিক ইনভেনশনের একটা অংশ হয়ে যেতে পারে, এবং সেটা যদি ভালো হয় সেটা নিয়ে আসলে আমরা কাজ করি আর কি। তার মানে 5 আসলে আমাদেরকে এমনিই দিছে লেখাপড়া শেখানোর জন্য, তার মানে এখানে আসলে নো আনসার। এইবার যদি হচ্ছে আমরা 6-এ যাই, 6-এ বিশাল একটা রচনা লিখে দিছে। তো এই রচনাতে আমরা হচ্ছে খুঁজবো কি 31, তারপর হচ্ছে আমরা দেখবো ইয়েস তো নট গিভেন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে বলা হচ্ছে যে সাপোর্ট ফর দিস ইভলিউশনারি বিহেভিয়ারাল ইনোভেশন কামস ফ্রম মেনি ডোমেন্স, এই যে হচ্ছে বিহেভিয়ারাল ইনোভেশনের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেটা কোন কোন অনেক জায়গা থেকে আসে। কনসিডার ওয়ান এক্সাম্পল অফ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ইনোভেশন ইন
ইউএস হর্স রেসিং, আমেরিকার ঘোড় দৌড়ের ক্ষেত্রে আসলে একটা ইনোভেশন আছে, সেইটা নিয়ে আসলে এখানে গল্প করবে। দ্য সো কল্ড, এই যে আমরা এই যে নামটা পেয়ে গেছি, যে ইনভার্টেড কমা দেওয়া আছে, যেটা হচ্ছে কি আমাদের এইখানে দেওয়া আছে অ্যাসিড, যাই হোক এটা এখানে আমাদের দেওয়া আছে। তো তারপরে এটা আমাদের কি বলতেছে, স্টিরাপ প্লেসমেন্ট, যেহেতু ঘোড়া দৌড়ের ওখানের সাথে রিলেটেড আর কি এক শব্দ। ইন হুইচ মানে যেটার ক্ষেত্রে আসলে কি হয়, যে রাইডারের যে পা থাকে, ইন হিজ লেফট স্টিরাপ, এমন হয় যে ঘোড়ার উপর বিভিন্ন দিয়ে বসে না পা রাখে, সেটার কথা বলা হচ্ছে আর কি। যে বাম পাশে যেটা থাকে ইজ প্লেসড অ্যাজ মাচ এস 20 সেন্টিমিটার লোয়ার দেন দ্য রাইট, যে সেটা কি হয়, যে বলা হচ্ছে যে ডান পাশ থেকে বাম পাশেরটা কি 25 সেন্টিমিটার আসলে নিচে রাখা হয়, এবং এটা মনে করা হয় যে ইজ বিলিভ টু কনফার শব্দের অর্থ হচ্ছে যে প্রদান করা, দেওয়া আর কি। স্পিড অ্যাডভান্টেজেস হোয়েন টার্নিং অন দ্য ওভাল ট্র্যাকস, যেহেতু কি ঘোড়াদৌড়ের মাঠ থাকে আসলে এরকম আর কি ডিম্বাকৃতির, তো যখন এরকম ঘোরার সময় হয় তখন আসলে কি এই জিনিসটা আসলে সুবিধা দেয় আর কি, যে গতির ক্ষেত্রে। ইট ওয়াজ ডেভেলপড বাই রিলেটিভলি আননোন জকি, মানে যারা এরকম ঘোড়দৌড়ে অংশগ্রহণ করে তাদেরকে আসলে জকি বলা হয়। যে একজন, সে খুব একটা অপরিচিত একজন আর কি, তার নাম ছিল জ্যাকি ওয়েস্ট্রপ। এই যে এই নামটা আসলে আমরা এখানে পাইছি, তো এই ওয়েস্ট্রপ নামটা আমরা কোথায় দেখছিলাম, এই যে এইখানে, তার মানে 39 এখান থেকে আসার সম্ভাবনা কি আছে, নাও আসতে পারে, ইউ ক্যান্ট বিলিভ। যে তারপর বলছে হেড ওয়েস্ট্রপ কন্ডাক্টেড মেথডিক্যাল ইনভেস্টিগেশন, সে আসলে কি এটার করার ক্ষেত্রে আসলে কি কোনো পদ্ধতি নিয়ে আসলে ইনভেস্টিগেট করছে কিনা সেটার কথা বলা হচ্ছে। এক্সামাইন্ড এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক, ফিল্ম রেকর্ডস ইন শ্রিউড মানে হচ্ছে ধূর্ত, প্ল্যান টু আউটটার্ন হিজ রাইভাল, যে তার প্রতিযোগীদেরকে কি আসলে প্রতিযোগীদেরকে সাথে চালাকি করতে এই কাজটা করছে কিনা, যে বিভিন্ন এই ঘোড়দৌড়ের আসলে কি যে রেকর্ড আসলে নিয়ে কাজ করছে কিনা। হ্যাড হি ফোর্স ইন দ্য স্পিড অ্যাডভান্টেজ, অথবা কি যে এই যে স্পিড অ্যাডভান্টেজ যেটা আছে উড বি কনফার্ড বাই রাইডিং, এই কি নাম দিয়ে দিছে অ্যাসিডোসিও, যাই হোক, যে এই জিনিসটাকে আসলে কে বলা হচ্ছে যে এই যে হচ্ছে এইটাকে যে অ্যাডভান্টেজটা নিয়ে কাজ করতেছে, পরে বলছে এটা নিয়ে কি সে আসলে পূর্বাভাস দেওয়া কাজ করছে কিনা, পরে বলছে না, নো, হি সাফার্ড এ ল্যাগ ইঞ্জুরি, সে যে এটা করছে এটাতে আসলে কি সে আরো উল্টা তার পায়ে একটা ইঞ্জুরি হয়ে গেছে, হুইচ লেফট হিম আনএবল টু ফুলি ব্যান্ড হিজ লেফট নি, এটার কারণে কি সে আসলে তার ডান পায়ের হাঁটু কি ঠিকভাবে আসলে কি বাঁকা করতে পারতো না, ব্যান্ড মানে হচ্ছে বাঁকা করা। তারপর বলা হচ্ছে হিজ মডিফিকেশন জাস্ট হ্যাপেন টু কোইনসাইড শব্দের অর্থ আসলে একত্রিত হয়, এটা অনেকগুলো রিডিংয়ে আছে। উইথ এনহ্যান্স লেফট হ্যান্ড টার্নিং পারফরমেন্স, যে তার যে সে যে পরিবর্তনটা করছে সেটা কি হয়েছে, শুধু যে ডান হাতের যে পারফরমেন্স আছে সেইটা, সরি ডান না বাম, সেটা আসলে কি আরেকটু উন্নত করছে। দিস লেড টু দ্য র্যাপিড অ্যান্ড ওয়াইড স্প্রেড, যে এইটার কারণে কি এটা খুবই দ্রুত এবং বিস্তৃত হয়ে গেছে অ্যাডাপশন অফ রাইডিং, যে পদ্ধতিটা বাই মেনি রাইডার্স, অনেক রাইডাররা আসলে এই পদ্ধতিটা গ্রহণ করছে। রেসিং স্টাইল হুইচ কন্টিনিউস ইন টুডেস থ্রোব্রেড রেসিং, এই শব্দের অর্থ হচ্ছে কি ভালো আর কি, উৎকৃষ্ট কি, তো এবং এই স্টাইলটা আসলে কি বর্তমানে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে সেটার কথা বলা হচ্ছে। তো এখন আমাদের কাজ যেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের 31-এর একটা কথা বলছে, তারপর হচ্ছে আমাদের ইয়াতে, তো এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যাবাউট অ্যাসিডেসি স্টিরাপ প্লেসমেন্ট, যে এইটার যে আছে এটার আসলে ইন্টারেস্টটা কি। তো আমরা এখানে যদি আমরা দেখি এটার ইন্টারেস্টটা আসলে আছেটা কি, লেটস সি। তো প্রথমে এটা যে একটা দেয়া আছে, যে কিছু একটা উদাহরণ দেয়া আছে, যে এটার কাহিনীটা দেয়া আছে এবং বলা আছে কি যে এটা আসলে কি করা হয়েছে, যে করছে সে খুব একটা, সে আসলে অপরিচিত একজন ব্যক্তি করছে, এবং সে এমনি আসলে এটা করছে, যে এটা কি তার প্রতিযোগী যারা আছে তাদেরকে হারানোর জন্য বা এমন কিছু না, কিন্তু উল্টা আরও তার কি হয়েছে, সে একটা ইনজুরিতে পড়ছে, এবং কি সেটার কারণে সে তার বাম হাঁটু আসলে বাঁকা করতে পারতো না, এবং এটা শুধু কি লেফট হ্যান্ডের যে পারফরমেন্সটা সেটা ভালো করতো, এবং পরবর্তীতে বর্তমানে এটা অনেক বেশি ব্যবহৃত হয়। ওকে, এখানে আমাদের বলা হচ্ছে এ নাম্বার অপশন, যে দ্য সিম্পল রিজন হোয়াই ইট ওয়াজ ইনভেন্টেড, যে
যে একটা সাধারণ কারণ ছিল যে কারণে এটা আবিষ্কার হয়েছে, এটা একটা অপশন আছে। যে সাধারণ কারণটা আমাদের কি ছিল, যে এটা করলে কি হয়, যে স্পিড অ্যাডভান্টেজ পাওয়া যাবে আর কি, যে যখন এরকম এরকম আসবে তখন আসলে কি গতি আসলে বৃদ্ধি পাবে সেই কারণে। কিন্তু এটা এই কারণে হয় না যে সে তার প্রতিযোগীদেরকে হারাবে, এরকম কিছু না। তো বাকি তিনটা অপশন যেটা বলা হচ্ছে, দ্য এনথুসিয়াজম উইথ হুইচ ইট ওয়াজ অ্যাডাপ্টেড, যে এটা নেওয়ার ক্ষেত্রে যে একটা আগ্রহ ছিল এরকম কিছু না, এরকম কোনো কিছু না, আসলে সেটা বানায়নি। দ্য রিসার্চ দ্যাট ওয়েন্ট ইনটু ইটস ডেভেলপমেন্ট, যে সে এটা উন্নত করতে যে পরিমাণ আসলে গবেষণা করছে, না এখানে আমাদের সুন্দর করে আসলে বলেই দিছে আর ইট ওয়াজ এখানে যে সে কি আসলে কি ম্যাথোডোলজিক্যাল ইনভেস্টিগেশন করছে, এক্সটেন্সিভ বিভিন্ন রিসার্চ করছে, না সে করে নাই। কিন্তু এখানে বলতেছে না সে অনেক রিসার্চ করছে, তো এটা নো। দ্য ক্লেভারনেস অফ দ্য পার্সন হু ফার্স্ট ইউজ, যে প্রথম ব্যবহার করছে সে কি পরিমাণ চালাক ছিল আর কি। যে এখানে আমাদের বলে দিছে না যে কোথাও যে শি উড প্ল্যান টু আউট রান হিজ রাইভালস, যে তার প্রতিযোগীদেরকে হারানোর জন্য না, এখানে সে প্রতিযোগীদেরকে হারাবে এমন কিছু সে চিন্তা করে নাই। তো সে শুধু চিন্তা করছে কি ঘুরতে গেলে আসলে একটু স্পিডটা আসলে বাড়বে, সেটা চিন্তা করি। এই জন্য এটা সুন্দর ব্যাখ্যা হবে যে দ্য সিম্পল রিজন হোয়াই ইট ওয়াজ ইনভেন্টেড। তো এটার উত্তরও হচ্ছে আমাদের কি এ। তা আমরা এখান থেকে হচ্ছে পেলাম হচ্ছে আমাদের 31। আমরা এখন পর্যন্ত ইয়েস নো নট গিভেনের দেখা পাইনি। এখানে প্লাটো অথবা দা ভিঞ্চির কথা নাই, তো বাদ। এখানে দেখি, এখানে বলা হচ্ছে যে দেয়ার যে ইন আদার্স সিম্পল নেসেসিটি মে প্রভোক ইনোভেশন, যে ওই যে ওখানে বলা ছিল না যে শুধু একটু গতি বৃদ্ধি করতে, এবং আমাদেরকে 31-এও একটা আনসার পাইছে এরকম। তো তারপর বলা হচ্ছে যে অ্যাজ উইথ, এই যে তার নাম দেয়া আছে টু মডিফাই দ্য পজিশন অফ হিজ রাইডিং স্টারআপস, দ্যার ইজ অলসো অফেন অ্যান এলিমেন্ট অফ ড্যাশ, ফর এক্সাম্পল আইডিয়াস দ্যাট লেড টু দ্য পোস্ট ইট নোট। না, মানে আমাদের 6 নাম্বার প্যারাগ্রাফের কাজ এইটুকুই শেষ করে দিছে। পরে এই 39-এ যেটা আসতেছে সেটা হচ্ছে পোস্ট ইট নোটের, মানে 6 নাম্বার রচনা থেকে আমাদের শুধু একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের 31, আর উত্তর আসেনি। তা আমরা হচ্ছে 7-এ চলে যাব। এবার হচ্ছে আমরা চলে আসি 7 নাম্বার প্যারাগ্রাফে। তো 7 নাম্বারে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এমসিকিউর কাজ হচ্ছে শেষ। তো আমাদের শুধু বাকি আছে আমাদের ইয়েস নো নট গিভেন আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো ইয়েস নো নট গিভেনে আমরা প্লেটো, আর এখানে যে পোস্ট ইট নোটের উদাহরণ দিয়ে আসলে এখানে আনসারটা দেওয়া হচ্ছে। পোস্ট ইট নোট বড় হাতের অক্ষরে লেখা আছে। তো আমরা এখানে দেখি বলা হচ্ছে যে প্লেন্টি অফ আদার স্টোরি শো দ্যাট, যে আরও বিভিন্ন যে স্টোরি আছে সেটা দেখানো হচ্ছে ফ্রেশ অ্যাডভান্সেস ক্যান অ্যারাইজ ফ্রম এরর, যে ভুল থেকে আসলে কি অনেক অ্যাডভান্স অথবা কি বলে নতুনত্ব ইনোভেশন আসতে পারে, মিস অ্যাডভেঞ্চার অ্যান্ড অলসো পিওর স্যারেন্ডিপিটি অর এ হ্যাপি অ্যাক্সিডেন্ট। স্যারেন্ডিপিটি শব্দের অর্থ হচ্ছে কি যে বাই চান্স বোঝায় অথবা লাভজনক কোনো কিছু বোঝায় আর কি। এখানে হচ্ছে হতে পারে যে বাই চান্স আর কি, যে অথবা একটা সুন্দর একটা দুর্ঘটনা আর কি। হ্যাপি অ্যাক্সিডেন্ট থেকে কি কোনো একটা ইনোভেশন আসতে পারে। ফর এক্সাম্পল উদাহরণের স্বরূপ দেওয়া আছে ইন দ্য আর্লি 1970, যে 1970-এর দিকে আর কি, 2 এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি 3M ইচ হ্যাড এ প্রবলেম, যে এই কোম্পানির 2জন কর্মচারীর সমস্যা ছিল। স্পেন্সার সিলভার হ্যাড এ প্রোডাক্ট এ গ্লু, যে একটা আঠা, হুইচ ওয়াজ অনলি স্লাইটলি স্টিকি, যেটা কি স্টিকি মানে হচ্ছে আঠালো আর কি, যে খুব একটা বেশি আঠালো ছিল না, নো ইউজ ফর ইট, এবং এটার কি খুব একটা ব্যবহার করা যাইতো না। হোয়াইল হিজ কলিগস আর্ট ফ্রাই, এবং তার যে সহকর্মী ছিল, ওয়াজ ট্রাইং টু ফিগার আউট, এটা খোঁজার চেষ্টা করতেছিল হাউ টু অ্যাফিক্স টেম্পোরারি বুকমার্কস ইন হিজ হেম বুক। অ্যাফিক্স মানে হচ্ছে বৃদ্ধি করা আর কি, অথবা জোড়া লাগানো। সে চেষ্টা করতেছিল তার হিম বইয়ের মধ্যে কীভাবে এটার পৃষ্ঠাটা নষ্ট না করে বুকমার্ক হচ্ছে সেটাতে লাগানো যায়। ওকে, তো দ্য সলিউশন টু বোথ দিস প্রবলেমস ওয়াজ ইনভেনশন অফ দ্য ব্রিলিয়ান্টলি সিম্পল, যে এই সমস্যাটার সমাধানটা যেভাবে করা হয়েছে এটা খুবই সাধারণ একটা জিনিস, ইয়েট ফেনোমেনালি সাকসেসফুল পোস্ট ইট নোট। এই যে পোস্ট ইট নোটের কথা এখানে আসছে। আমরা বুকমার্ক সবাই চিনি, বুকমার্ক না স্টিকি নোট আমরা সবাই চিনি, মানে এই সমস্যাটা থেকে আসলে কি স্টিকি নোট আসলে আবিষ্কার করা হয়েছিল। Such examples give light to the claim that engineers
যে কিছু কিছু বলা কি এটা আসলে খুব একটা জিনিয়াস না। ডিজাইনিং মাইন্ডস আর রেসপন্সিবল ফর হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনভেনশনস আর কি, যে মাঝে মধ্যে আসলে কি ইঞ্জিনিয়ার্স দিয়ে আসলে কি ক্রিয়েটিভিটি হয় আর কি এরকম। এটার আরও 2টা লাইন আসলে বাকি রেখে দিছে। ফার মোর ব্যানাল অ্যান্ড মেকানিক্যাল ফোর্সেস মে বি এট ওয়ার্ক। এই ব্যানাল শব্দটা এমনিতে কিছু কি বলা যায় হচ্ছে কি ফালতু বস্তা পচা, যে এরকম বাদ দিয়ে আসলে কি কাজের ক্ষেত্রে ফোর্সেস দ্যাট আর ফান্ডামেন্টালি কানেক্টেড টু দ্য লস অফ সায়েন্স, যে এইসব জিনিসগুলো আর কি যে ভুল করে হয়ে যাওয়া কোনো কিছু, সেটা আসলে কি সায়েন্সের ক্ষেত্রে আসলে কাজ করে আর কি। এই 7 নাম্বারেও আসলে আমরা প্ল্যাটোর কোনো কাহিনী পাইনি, মানে বাকি শেষগুলোর জন্য আসলে ওরা ইয়েস নো নট গিভেন রেখে দিছে। তো এখানে আমরা পোস্ট ইট নোটের কাহিনী তাহলে আসলে পাচ্ছি। তো পোস্ট ইট নোটের কাহিনী পুরাটা যেটা বললো যে ওদের 2 দলের 2 সমস্যা ছিল, সেটা থেকে আসলে ওরা এটা আবিষ্কার করছে। এবং এটার কাহিনী শুরু থেকে বলে দিছি কি এটা একটা হ্যাপি অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি, মিস অ্যাডভেঞ্চার অথবা বাই চান্স, যে স্যারেন্ডিপিটি যে শব্দের যে অর্থটা আছে। তো আমরা হচ্ছে যদি এখানে দেখি হোয়ার ইজ ইট, ওকে, there is also often an element of dash, যে কিসের একটা এলিমেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল coincidence of ideas that led to the invention of the post-it note। এখন আমরা দেখি যে এটার সাথে কোনটা মিলতেছে। ইনভেনশন না, আমাদের এখানে ইনভেনশন যাচ্ছে না। তারপর গোলস না, আমরা যদি এই কাহিনীর ক্ষেত্রে দেখি যে ওরা বুকমার্ক আবিষ্কার করবে অথবা পোস্ট-ইট নোট আবিষ্কার, এটার কোনো আসলে তাদের লক্ষ্য ছিল না, এটা আসলে হুট করে হয়ে গেছে। পরে বলা হচ্ছে যে কম্প্রোমাইজ না, তারা তো কোনো কিছু কম্প্রোমাইজ করে না, 2 দলই জিতে গেছে, ডি হয়ে গেছে। আমাদের ই হচ্ছে একটা উত্তর এখানে আমাদের যাচ্ছে, এফ তো হয়ে গেছে। লাক, যে ভাগ্যের ফেরে আসলে হয়ে যাওয়া। এখানে সুন্দর এই যে পিওর স্যারেন্ডিপিটি, স্যারেন্ডিপিটি শব্দটা একটা জিনিস আসে যে হচ্ছে বাই চান্স, মানে ভাগ্য করে আসলে এটা হয়ে গেছে, যে 2 দল একটা সমস্যায় পড়তেছিল। তো এইটাকে আসলে কি বলা হচ্ছে যে এইটাও হচ্ছে যে মানুষের কি যে বৈজ্ঞানিক প্রোগ্রেসের আসলে একটা উদাহরণ আর কি, অথবা একটা উপাদান। তো এই কারণে হচ্ছে যে 39 হচ্ছে আমাদের কি হবে, যে এখানে ই হবে আর কি। তো আমাদের 40 কি এখান থেকে আসতেছে না। 40-র ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উই বোথ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন, এই যে এখানে এল বড় হাতের এন বড় হাতের, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে 7 নম্বরে আসলে নাই। এবং দ্য ল অফ এফেক্ট, তার মানে এটা হচ্ছে আমাদের বাকি 3টা প্যারাগ্রাফের জন্য রেখে দিছে। তো আমাদের 7 থেকে শুধু কি আমাদের একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে 39। বিশাল বড় এক প্যাসেজ দিয়ে দিছে, শেষই হইতেছে না। আমরা হচ্ছে 8 পড়বো। তো আমাদের 8-এ হচ্ছে আমরা কি খোঁজার চেষ্টা করব, সেটা হচ্ছে কি ওই যে প্ল্যাটো, বেঞ্চি, তারপর হচ্ছে কি দ্য ল অফ ইফেক্ট আর কি। তো এইটার ক্ষেত্রে আমরা যদি পড়া শুরু করি, দ্য নোশনস অফ ইনসাইট, নোশন শব্দের অর্থ ধারণা, ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াস, মানে এই যে ভারী ভারী শব্দের যে ধারণাগুলো আছে, যারা জিনিয়াস সৃজনশীল মানুষজন, আর অফেন ইনভোকড। তো তারপর বলা হচ্ছে যে যেই জিনিসটা আসলে এই ক্ষেত্রে আকর্ষণ করে, বাট দ্য রিমেন বক শব্দের অর্থ আসলে অস্পষ্ট থাকা, অ্যান্ড দ্য ডাউটফুল সায়েন্টিফিক ইউটিলিটি, সন্দেহজনক যে জিনিস আছে, স্পেশালি হোয়েন ওয়ান কনসিডার্স এ ডাইভার্সিটি, একটা কি সেটা ডাইভার্স হতে পারে, অ্যান্ড এন্ডিউরিং কন্ট্রিবিউশনস অফ ইন্ডিভিজুয়াল সাচ এস প্লাটো, বিভিন্ন বিখ্যাত মানুষদের নাম দেওয়া আছে। এই যে এই বিখ্যাত ব্যক্তিদের নাম আমরা কি হচ্ছে আমাদের এইখানে পাইছি, সেটা হচ্ছে আমাদের 32-তে এতক্ষণে আসছে। ভিঞ্চি, শেক্সপিয়র, বিথোভেন, গ্যালিলো, নিউটন, কেপলার, কুরি, পাস্তুর, এডিসন। So these notions merely level rather than explain the evolution of human innovations. যে ধারণাগুলো আছে আসলে এটাকে আসলে খুব একটা লেবেল করতেছে না আসলে, যে ওদের ইনোভেশন নিয়ে আর কি মানুষের। উই নিড অ্যানাদার অ্যাপ্রোচ, যে আমাদেরকে আরও অ্যাপ্রোচ আছে, অ্যান্ড দ্যার ইজ এ প্রমিজিং ক্যান্ডিডেট, সেটার ক্ষেত্রে আসলে কি ভালো হয়তো ওদের উদাহরণ আছে। আমরা এখানে দেখতেছি আমাদের কি এই যে এই কথাগুলো নাই, ল অফ ন্যাচারাল সিলেকশন এবং ল অফ ইফেক্ট আসলে এখানে দেয়া নেই। তার মানে হচ্ছে আমরা 8 থেকে 40-র আনসার পাচ্ছি না, আমরা 32 হয়তো পাবো। তো 32-তে বলা হচ্ছে অ্যাকনোলজিং, মানে হচ্ছে স্বীকার করে না, পিপল সাচ এস প্লেটো অর দ্য ভিঞ্চি অ্যাজ জিনিয়াসেস উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস বাই হুইচ গ্রেট মাইন্ডস ক্রিয়েট নিউ আইডিয়াস। যে ওদের উদাহরণ থেকে ওদেরকে স্বীকার আমরা এটা বুঝতে পারবো যে
কিভাবে আসলে এই যে বিখ্যাত ব্যক্তিরা কিভাবে আসলে নতুন নতুন আইডিয়া আসলে তৈরি করে। আমরা দেখি এখানে আমাদের 32 এখানে কি বলা হচ্ছে, এই যে এই ধারণা কি মেয়ারলি লেভেল, মেয়ারলি মানে কি এখন নাই চললে আর কি, মাত্র যে মানুষের ইনোভেশনটা আসলে কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করে খুবই কম, মেয়ারলি এক্সপ্লেইন। এটার জন্য কি আমাদের অন্য পদ্ধতির দরকার হয়। কিন্তু আর এইখানে আমাদের যেটা বলা হচ্ছে, যেটা আমাদেরকে হেল্প করে যে কোন পদ্ধতিতে আসলে তাদের এই গ্রেট মাইন্ডরা নতুন নতুন আইডিয়া তৈরি করে। কিন্তু এখানে বলতেছে নামমাত্রই আসলে কি সেটা ব্যাখ্যা করে, আর ওখানে বলতেছে কি আমাদেরকে বুঝতে সাহায্য করে না। তার মানে হচ্ছে এটা আমাদের কি কন্ট্রাডিক্ট করতেছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের হবে নো অ্যান্ড। এখন 33 আসতেছে কিনা, দ্য ল অফ এফেক্ট ওয়াজ ডিসকভার্ড এট এ টাইম। এই যে দ্য ল অফ এফেক্টের কথা আমাদের এইটা নাই, মানে ওরা একদম শেষ পর্যন্ত আমাদেরকে পড়াবে আর কি। তার মানে এখানে 8 থেকেও শুধু একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে 34। তো এটা গেল, সরি 34 না, এখান থেকে আসছে হচ্ছে 32। এই যে সরি আমি উল্টা পাল্টা করতেছি, 33ও কি দ্য ল অফ ইফেক্ট আসছে। তার মানে আমাদের 8-এর কাজ আসলে শেষ। তো 9 আর 10 থেকে বাকি সবগুলা উত্তর আসবে, খুবই ভালো জিনিস। 5টা উত্তর আসবে আমরা জেনে গেছি 9, 10 থেকে। তো 9-এ বলা হচ্ছে যে দ্য ল অফ ইফেক্ট ওয়াজ অ্যাডভান্স বাই দ্য সাইকোলজিস্ট এডওয়ার্ড থর্নডিকে ইন 1898। তো সে হচ্ছে এই ল অফ ইফেক্টটা আসলে এটা নিয়ে আসলে সে কাজ করছে সাম 40 ইয়ার্স আফটার চার্লস ডারউইনের 40 বছর পর। এবং চার্লস ডারউইন আমরা জানি কি তার বায়োলজিক্যাল ইভলিউশনের জন্য বিখ্যাত আর কি। তো এবং এটার নাম ছিল কি অন দ্য অরিজিন অফ স্পিসিস। তো এই যে সাধারণ যে একটা নিয়ম আছে, হোল্ডস দ্যাট অর্গানিজম টেন্ড টু রিপিট সাকসেসফুল বিহেভিয়ার্স, যে আসলে বিভিন্ন প্রাণীকে তাদের বিভিন্ন বিহেভিয়ারকে এটা আবার কি রিপিট হয়, and to refrain from performing unsuccessful one। আর রিফ্রেন মানে বিরত থাকা আর কি, যে এবং যেই বৈশিষ্ট্যগুলো আসলে সফল হয় না সে থেকে বিরত থাকে আর কি। কঠিন কেন তো। পরে বলা হচ্ছে যে জাস্ট লাইক ডারউইনস ল অফ নেচার সিলেকশন। এই যে এটা আমাদের মনে হয় কোথায় দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, এই যে এখানে। তারপর বলা হচ্ছে দ্য ল অফ এফেক্ট ইনভলভস অ্যান এন্টায়ারলি মেকানিক্যাল প্রসেস অফ ভেরিয়েশন অ্যান্ড সিলেকশন উইদাউট এনি অ্যান্ড অবজেক্টিভ ইন সাইট। যে তার যে ল অফ নেচার সিলেকশন আছে সেটা আসলে কি, যে ইনভলভস কি একটা মেকানিক ভেরিয়েশন এবং সিলেকশনের আসলে কি একটা মেকানিক্যাল প্রসেস জড়িত, এবং এটাতে কি কোনো ধরনের শেষের উদ্দেশ্য কি সেটা আসলে নাই। ওকে, বহুত কঠিন কথাবার্তা লিখছে। তো হচ্ছে প্রথম হচ্ছে আমি 40টা শেষ করে দিই, যে এখান থেকে যদি দিয়ে থাকে তাহলে তো আমাদের আসলে খুবই ভালো, আমরা মুক্ত। তো এখানে বলা আছে উইথ বোথ দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড দ্য ল অফ ইফেক্টের ক্ষেত্রে কি হয়েছে, যে দেয়ার মে বি নো ক্লিয়ার, যে তাদের আসলে সঠিক অথবা নির্দিষ্ট কোনো কিছু একটা ছিল না, ইনভলভ বাট মেয়ারলি অ্যা প্রসেস অফ ভেরিয়েশন অ্যান্ড সিলেকশন। ভেরিয়েশন অ্যান্ড সিলেকশনের কথা আমাদের হচ্ছে এখানে বলা আছে এই যে উইদাউট এনি অ্যান্ড অবজেক্টিভ, এবং কি তাদের কি কোনো ধরনের উদ্দেশ্য ছিল না, অবজেক্টিভ ছিল না। তো অবজেক্টিভের এই যে নো ক্লিয়ার, নো যেই কথা আর কি উইদাউট কি একই কথা, উইদাউট শব্দের অর্থ ছাড়া, নো শব্দের অর্থ নাই, দুইটা একই জিনিস। তার মানে বলা হচ্ছে কি তাদের আসলে কোনো অবজেক্টিভ ছিল না, তার মানে অবজেক্টিভের একটা সিনোনিম আসলে এখানে আমাদের হবে। তো আমরা এখানে দেখি যে অবজেক্টিভের একটা সিনোনিম এখানে আমাদের কি আছে। ইনভেনশন এখানে হচ্ছে না, গোলস আমরা জানি কি গোলস যেই কথা, অবজেক্টিভ কি একই কথা, দুইটা শব্দের অর্থ কি আসলে লক্ষ্য। তার মানে এখানে আমাদের উত্তরটা হবে কি যে বি, আর বাকিগুলা তো আসতেছে না। এটা একটু ইজি করছে। আমরা হচ্ছে এখানে যদি চলে যাই 33-তে বলা হচ্ছে যে দ্য ল অফ ইফেক্ট ওয়াজ ডিসকভার্ড এট এ টাইম, যে এটা এরকম সময় আসলে আবিষ্কার করা হয়েছিল when psychologists were seeking a scientific reason why creativity occurs। তখন আসলে মনোবিজ্ঞানীরা এটা খুঁজতেছিল যে সৃজনশীলতা জিনিসটা আসলে কেন হয়। আমরা জানি আমাদের কি নট গিভেন টাইপের একটা অপশন আছে, হ্যাঁ এটা হচ্ছে এখানে। হ্যাঁ আমাদের ল অফ ইফেক্টের কথা বলা আছে, সাইকোলজিস্টের কথা বলা আছে, এবং এখানে সময় দেওয়া আছে সেটা 1898, তারপর 40 বছর পর ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঝামেলাটা করে দিচ্ছে এখান থেকে, হোয়েন থেকে,
যে তারা আসলে কি কোনো ধরনের সায়েন্টিফিক রিজন খুঁজতেছিল কেন ক্রিয়েটিভিটি হয়, এই নিয়ে আসলে আমাদের এখানে কোনো কিছু আসলে বলা নাই। তো এই কারণে হচ্ছে আমাদের কি 33 আসলে আমাদের হবে এখানে নট গিভেন। এনজি লিখলাম অলসতা করে, এক্সেপ্ট নট গিভেন। তাহলে এখানে আমাদের পরে আমাদের 34 দেখি, কারণ 34-এ কি আমাদের একটু এখানে যে দ্য ল অফ ইফেক্টের কথা বলছে, যে স্টেটস দ্যাট নো প্ল্যানিং ইজ ইনভলভড ইন দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম। যে ল অফ ইফেক্টের কথা যেটা বলা হচ্ছে যে অর্গানিজমের যে বিহেভিয়ার ছিল সেটা আসলে কি কোনো ধরনের প্ল্যানিং আসলে কি ছিল না, আমাদের জড়িত ছিল না। তো আমরা এখানে দেখি ল অফ ইফেক্টের কথা বলা আছে, টেন টু সাকসেসফুল জাস্ট লাইক, এবং এখানে বলা হচ্ছে কি এটা কি প্রসেস সিলেকশন ছিল, এবং কি এখানে কোনো ধরনের আসলে অবজেক্টিভ আসলে ছিল না। ওকে, যে এখানে বলতেছে না যে সিম্পল যেটা ছিল কি যে অর্গানিজম আসলে কি হয় যে পরিবর্তন হয়, এবং কি যেটা সাকসেসফুল হয় সেটা থেকে আসলে বিরত থাকে। এবং পরেও বলে দিছে কি যে এটা সে এমনি ভেরিয়েশন সিলেকশন নিয়ে কাজ করছে, কিন্তু এটাকে কোনো ধরনের আসলে গোল টোল বা এরকম কোনো কিছু আসলে আমাদের এখানে দেয়া ছিল না। তার মানে এটা এখানে আমাদের হচ্ছে ইয়েস আসতেছে। তো এখানে আর একটা যদি আমরা দেখি, এখানেও ল অফ ইফেক্টের কথা বলছে, কিন্তু এটা পরের কাহিনী চলে গেছে। তাহলে এখানে আমাদের 34 হচ্ছে আসতেছে আমাদের ইয়েস ওয়াই, আর পেন্সিল ভেঙে ফেলছি। The 30 বলতেছে the 35 the law of effect sets out clear explanations about the sources of new ideas and behavior. ল অফ ইফেক্ট নিয়ে এখানে আবার এই যে ক্লিয়ারলি কথা বলছে, তার মানে আমাদের 9-এর কাজ শেষ আসলে এখানে। তো আমাদের 9 থেকে আসলে উত্তর আসছে কয়টা, আমরা 3টা উত্তর পাইছি। সেটা হচ্ছে আমরা একটা পাইছি কি আমাদের 33, 34 আবার ভেঙে গেছে। তারপর হচ্ছে আমরা পাইছি হচ্ছে কি বলে 40 পাইছি, এটা দিয়ে লেখার চেষ্টা করি 40। তো আমাদের হচ্ছে 9-এর কাজ শেষ। তো আমরা হচ্ছে চলে যাবো এবার 10 নম্বরে। এবার হচ্ছে আমাদের একদম শেষ প্যারাগ্রাফ, এবং এটা দিয়ে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আর কি। তো এখানে শুধু আমাদের বাকি আছে যেটা খুঁজবো, সেটা হচ্ছে আমাদের 35 and 36। তো এটা দিয়েই লেখাপড়া শেষ, বিরক্তিকর জিনিস। পরে বলা হচ্ছে যে অফকোর্স দ্য অরিজিন অফ হিউম্যান ইনোভেশন ডিমান্ডস মাচ ফার্দার স্টাডি। যে মানুষের ইনোভেশনের যে উৎপত্তি আসলে সেটা দেখে আরও গবেষণা করা দরকার। ইন পার্টিকুলার যে বিশেষত দ্য প্রোভেনেন্স অফ দ্য র ম্যাটেরিয়াল অন হুইচ the law effect operates is not as clearly known as that. তো বিশেষ করে যেটা নিয়ে কাজ করতে হবে সেটার কথা হচ্ছে বলা হচ্ছে যে র ম্যাটেরিয়াল যেটা আছে যে ল অফ ইফেক্টের ক্ষেত্রে নট as clearly, এটা খুব বেশি একটা আসলে আমরা জানি না ভালো করে, as that of the genetic mutations on which the law of natural selection operates. যে এই যে জেনেটিক যে পরিবর্তন আছে যেটা হচ্ছে এই ল অফ ন্যাচারাল সিলেকশন কাজ করে। পরে বলা হচ্ছে যে দ্য জেনারেশন অফ নোবেল আইডিয়াস, যে এই যে জেনারেশন আছে যে নতুন নতুন আইডিয়া অ্যান্ড বিহেভিয়ার্স মে নট বি এন্টায়ারলি র্যান্ডম। জিনিসটা আসলে যে খুব এমনি হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, বাট কনস্ট্যান্ট বাই প্রায়ার সাকসেস অ্যান্ড ফেইলার্স। যেটা এটার সাথে আসলে কী জড়িত, যে আগের যে সফলতা অথবা ব্যর্থতা অফ দ্য কারেন্ট ইন্ডিভিজুয়াল, বর্তমানে যারা কাজ করতেছে, সাচেস যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে বোহর অথবা প্রেডিসার, যেরকম নিকলসন, যে নিকলসনের ভুল থেকে শিখে হচ্ছে বোহর কাজ করছে। দ্য টাইম সিমস রাইট ফর অ্যাবান্ডনিং দ্য নেইব নোশন। অ্যাবান্ডন মানে হচ্ছে বাদ দেওয়া আর কি, নেইব মানে হচ্ছে ভোলাবালা, নোশন যে এরকম একটা সাধারণ ধারণাটা আসলে আমাদের বাদ দিয়ে দেওয়া উচিত, অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস ফর সাইন্টিফিক্যালি এক্সপ্লোরিং দ্য ট্রু অরিজিন অফ ক্রিয়েটিভ বিহেভিয়ার। এইবার হচ্ছে যে আমরা আসি কি বলে 35-এ, যে দ্য ল অফ ইফেক্ট সেটস আউট ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য সোর্সেস অফ নিউ আইডিয়াস অ্যান্ড বিহেভিয়ার্স। যে ল অফ ইফেক্ট যেটা আছে সেটা আসলে কি, যে মানুষের যে নিউ আইডিয়াস এবং বিহেভিয়ার আছে সেটার কি একদম সুন্দর হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে, যে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, ক্লিয়ার এক্সপ্লেনেশন।
কিন্তু এখানে যদি আমরা দেখি যে দ্য অরিজিন অফ হিউম্যান বিহেভিয়ার সেটা এই করে পরে বলতেছে যে ল অফ ইফেক্ট যেটা আছে ইজ নট অ্যাজ ক্লিয়ারলি নোন। এটা কি খুব একটা পরিষ্কারভাবে আসলে কি আমাদেরকে খুব একটা জানা কি বলে পরিচিত না। কিন্তু এখানে আমাদের বলতেছে কি যে ল অফ ইফেক্ট যেটা আছে সেটা কি আমাদের একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন দিচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে আমাদের আসলে কি ক্লিয়ার এক্সপ্লেনেশন আসলে এখানে দিচ্ছে না। তার মানে হচ্ছে কি এটা আমাদের কি হবে যে এখানে হচ্ছে আমাদের হবে যে নো, মানে 36 যেটা আছে সেটা হচ্ছে নট গিভেন অথবা ইয়েসের কিছু একটা হবে। ওয়াই ইট টার্নস বক। তো আমাদের 36 বলা হচ্ছে যেটা মেনি সায়েন্টিস্ট আর নাও টার্নিং অ্যাওয়ে ফ্রম দ্য নোশন অফ ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস। যে বর্তমানে কি যে অনেক বিজ্ঞানীরা আসলে কি যে এই যে ইন্টেলিজেন্ট ডিজাইন এবং জিনিয়াসের যে ধারণাটা আছে সেটা থেকে আসলে কি তারা দূরে চলে যাচ্ছে অথবা এটা বাদ দিয়ে চলতেছে। তো আমরা এখানে কি করছে যে টার্নিং অ্যাওয়ে আর অ্যাবান্ডন হচ্ছে একই কথা, যে সেটা কি যে বাদ দিয়ে চলা আর কি। কিন্তু এখানে বলতেছে দ্য টাইম সিমস রাইট ফর অ্যাবান্ডনিং দ্য নেভ নোশন ফর ইন্টেলিজেন্ট ডিজাইন অ্যান্ড জিনিয়াস। যে এই জিনিসটা আসলে এখন আমাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, যে ডিজাইন এবং জিনিয়াসের ক্ষেত্রে যে একটা ধারণা আছে অথবা এবং কি সেটা নিয়ে আসলে কি আমাদের ক্রিয়েটিভ বিহেভিয়ার অরিজিন নিয়ে আসলে কি এক্সপ্লোর করা উচিত। কিন্তু এখানে আমাদের এইটা কখনো বলে দেয়নি যে বর্তমানে অনেক সায়েন্টিস্ট কি এই যে বর্তমানে যে মেনি সায়েন্টিস্ট আর নাও টার্নিং অ্যাওয়ে যে ইন্টেলিজেন্ট ডিজাইনার জিনিয়াসদের থেকে কি তারা দূরে চলে যাচ্ছে অথবা জিনিসটাকে বাদ দিয়ে চলতেছে। বিজ্ঞানীদের কথা এখানে কিছু বলা নেই, এটা বলতেছে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। কিন্তু বিজ্ঞানীরা এই আইডিয়া বাদ দিয়ে দিচ্ছে, এইটা আসলে আমাদেরকে এখানে বলা হয়নি। তো এই কারণে আমাদের কি 36 হবে কি নট গিভেন। তো এর মাধ্যমে আমাদের এই লেখাপড়া শেষ। তো 10 থেকে হচ্ছে আমরা দুইটা উত্তর পাইছি, একটা হচ্ছে আমাদের কি 35 আর হচ্ছে 36। এই দিয়ে হচ্ছে আমাদের এই বিশাল রচনা প্যারাগ্রাফের আসলে জীবন কাহিনী শেষ। তো হচ্ছে কি বলা যায়, ভিডিও মনে বিশাল বড় হবে, কঠিন সায়েন্টিফিক টপিক হ্যান ত্যান, আর আমি একটু আলোচনা করতে ভালো লাগে। এই হচ্ছে আমাদের এটা দিয়ে আসলে টেস্ট 2 হচ্ছে আমাদের শেষ হবে। তো আশা করি হচ্ছে কোনো কিছু ভালো শেখার চেষ্টা করবেন আর সমাধান করার চেষ্টা করবেন। কেয়ার করার হচ্ছে লেখাপড়া হচ্ছে বিরক্তিকর। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।